সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই আমাদের আজকের পাবলিক টক দেখার জন্য। আসসালামু আলাইকুম। আজ আমাদের সাথে সম্মানিত অতিথি হিসেবে যুক্ত হয়েছেন এদেশের একজন বর্ষিয়ান রাজনীতিবিদ এবং সাবেক ডাকসু জিএস, বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য জনাব ডক্টর মুস্তাক হোসেন। সম্মানিত অতিথি, আপনাকে আমন্ত্রণ জানাই আমাদের সাথে আজকে যুক্ত হওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরকে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা জানি ইতিমধ্যে দেশে একটি নির্বাচন পরিস্থিতি নিয়ে কথা হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন রাজনৈতিক মতে যারা বিশ্বাসী, তারা সকলেই অপেক্ষায় রয়েছে একটি জাতীয় নির্বাচনের দিকে তাকিয়ে। একই সাথে দিয়ে এই নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের মতামত তৈরি হচ্ছে, বিভিন্ন ধরনের আলোচনা হচ্ছে রাজনৈতিক মহলে, এবং সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপটে অনেক ধরনের কথাই উচ্চারিত হচ্ছে। তো সেই সকল বিষয় নিয়েই আজকে মূলত আমরা কথা বলবো আমাদের সম্মানিত অতিথির সাথে। জনাব ডক্টর মুস্তাক হোসেন, আমি প্রথমে যে বিষয়টি নিয়ে আপনার কাছে জানতে চাইবো সেটি হচ্ছে যে দেশের এই যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আপনি একজন বর্ষিয়ান রাজনীতিবিদ হিসেবে কি মনে করছেন যে আমাদের দেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার যে বিষয়টি বর্তমানে বিভিন্ন মহলে আলোচিত হচ্ছে, একটি টাইম ফ্রেমও মোটামুটি তৈরি হয়েছে যে হয়তো আগামী ফেব্রুয়ারির মাঝে নির্বাচন হতে পারে, ফেব্রুয়ারি নাগাদ। তো সেটি নিয়ে আপনার মন্তব্য কি? আপনি কিভাবে দেখছেন একজন রাজনীতিবিদ হিসেবে যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে, কিংবা এটি নিয়ে কোনো শঙ্কা রয়েছে কিনা? নির্বাচন তো একটা সমঝোতার ভিত্তিতে তারিখ জানা গেছে। মাননীয় প্রধান উপদেষ্টা এবং জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দের বৈঠকের পরে যে একটা প্রেস রিলিজ দেওয়া হয়েছে একই ভাষায়, সেখানে তো বলাই রয়েছে যে ফেব্রুয়ারি নির্বাচন হতে পারে সংস্কার কাজগুলো এগিয়ে আনলে। তো এখন যেহেতু একটা অন্তর্বর্তীকালীন সরকার, নানা রকম শঙ্কা তো আছেই যে শেষ পর্যন্ত সবকিছু সামলানো যাবে কিনা। তবে যেহেতু সব রাজনৈতিক দল এ বিষয়ে একমত পোষণ করেছে এবং বিভিন্ন যারা দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশন বা আইন শৃঙ্খলার জন্য দায়িত্বপ্রাপ্ত সামরিক বাহিনী সবাই ফেব্রুয়ারি বিষয়ে একমত পোষণ করেছে, আমার মনে হয় না এখানে কোনো অযথা শঙ্কা আছে। তবে হ্যাঁ, কোনো যদি দৈব দুর্বিপাক ঘটে সেটা অন্য কথা, সেটা তো কারো হাতেই নেই। তবে এখনকার যে রাজনৈতিক সমঝোতা এবং প্রশাসনিক যে একটা প্রস্তুতি, মানে মানসিক প্রস্তুতি, সেটা ফেব্রুয়ারিতে নির্বাচনের পক্ষেই যাচ্ছে বলে আমার ধারণা। তাহলে সেই নির্বাচনকে ঘিরে বর্তমানে যে রাজনৈতিক দলগুলো রয়েছে, বিশেষ করে বৃহৎ রাজনৈতিক দল এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে, বিএনপি, জামায়াত ইসলামী, আপনাদের দল বাংলাদেশ জাসদ এবং বিভিন্ন ইসলামিক যে অন্যান্য যে দলগুলো রয়েছে, তাদের রাজনৈতিক নির্বাচনমুখী কৌশল কি হতে পারে বলে আপনি মনে করছেন? কেননা বিএনপির সাথে কি জামাতের একটি জোট ছিল, আমরা দেখেছি বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যখন তারা বিরোধী দলে অবস্থান করছিলেন। তো সেই জোটটি কি এখনো রয়েছে কিনা, বা সেই জোটটি কি নিয়ে ওনারা সামনে ভাববে কিনা নির্বাচনকে কেন্দ্র করে? একই সাথে যে নতুন আরেকটি দলের আত্মপ্রকাশ হয়েছে, জাতীয় নাগরিক পার্টি। তো এই সার্বিক বিষয়ে আপনার কাছে কি মনে হয়, এই রাজনৈতিক মেরুকরণ কোন দিকে যেতে পারে নির্বাচনকে কেন্দ্র করে এই দলগুলোর পক্ষ থেকে? আওয়ামী লীগ যখন ক্ষমতাসীন ছিল তখন আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি এবং জামাত একজোটে ছিল। এখন তো আওয়ামী লীগ নেই। হ্যাঁ, তারা রাজনৈতিক মঞ্চে আপাতত তারা নিবন্ধন নিষিদ্ধ এবং তাদের রাজনৈতিক তৎপরতাও নেই। তারা হয়তো আইনকে লঙ্ঘন করে মাঝে মাঝে ঝুটিকা মিছিল হয়, আর সামাজিক যোগাযোগ মাধ্যমের সুবাদে তারা বিদেশে বসেও তারা বিবৃতি দিচ্ছেন, বা বিদেশে সভা সমাবেশ করছেন। বিশেষ করে যুক্তরাজ্যে দেখেছি আমরা, বা কিছু কিছু মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে। তো নির্বাচনে আমাদের দল মনে করেছে আওয়ামী লীগ যারা গণ অভ্যুত্থানকে স্বীকার করে, যে আওয়ামী লীগ এত হয়েছে ৭৫-এর রক্তাক্ত সামরিক কুদেতা, তখন তো অবশ্যই সমর্থন করিনি। তখন তারা নির্বাচনে অংশগ্রহণ করেছিল তাদের পুনর্গঠিত হয়ে। তো এবারে আমরা আশা করেছিলাম যে এই গণ অভ্যুত্থানের পরে আওয়ামী লীগ
তারা নির্বাচনে অংশগ্রহণ করবার জন্য আইনি সুযোগ সুবিধাগুলো তারা গ্রহণ করবে। এখনো ইয়ে আছে, কারণ আওয়ামী লীগ নিষিদ্ধ হয়নি, আওয়ামী লীগের কার্যকলাপগুলো নিষিদ্ধ করা হয়েছে এবং নির্বাচন কমিশন থেকে তাদের নিবন্ধন বাতিল করা হয়েছে, অর্থাৎ তারা দলীয় মার্কা নিয়ে নির্বাচন করতে পারবেন না। তো আওয়ামী লীগ যদি পুনর্গঠিত হয়, যারা বাংলাদেশে আছেন তারা আবেদন করতে পারেন, এবং সেটা যে রাজনৈতিক দলগুলো আছে তারাও কিন্তু প্রথম পর্যায়ে কেউ আওয়ামী লীগ নিষিদ্ধ বা নির্বাচন করবে না সেটা চাইনি। তবে কথা হচ্ছে যে 24-এর গণ অভ্যুত্থানের যে বাস্তবতা, সেই 24 গণ অভ্যুত্থানকে আমলে নিয়েই তাদেরকে সেটা করতে হবে। তো সেই বিষয়টা আওয়ামী লীগের সিদ্ধান্ত, কিন্তু যেহেতু বর্তমান পর্যায়ে আওয়ামী লীগ নির্বাচনের মাঠে নেই, কাজেই বিএনপি এবং জামাতের ঐক্যবদ্ধ থাকাটাও কোনো প্রয়োজনীয়তা নেই, স্বাভাবিক। কারণ আওয়ামী লীগ ছিল তাদের দুজনেরই প্রধান প্রতিপক্ষ। এখন তারা নিজেরাই নিজেদের প্রতিপক্ষ হচ্ছেন এবং নবগঠিত রাজনৈতিক দল এনসিপি তারাও বিএনপির বিরুদ্ধে তাদের রাজনীতিকে সানাচ্ছেন, কারণ বিএনপি হচ্ছে এখনো পর্যন্ত মোস্ট ফেভারিট, তারা নির্বাচনে একটা সম্ভাবনা আছে। কাজেই যারাই রাজনীতি করতে চান ইন্ডিপেন্ডেন্টলি, তাদেরকে বিএনপিকে প্রতিপক্ষ করেই রাজনীতি করতে হবে। রাজনীতির যেটা গ্রামার, সেই গ্রামার অনুযায়ী তারা করছেন। আর অন্য অন্য রাজনৈতিক দলগুলো তাদের কেউ কেউ তাদের আদর্শিক মেরুকরণ কে প্রাধান্য নিয়ে নির্বাচনে জোট করবে বা নির্বাচনে অংশগ্রহণ করবে আলাদাভাবে, আবার কেউ কেউ নিছক সুবিধার জন্য যে কোন দলের সাথে গেলে সংসদে বেশি সংখ্যক আসন পাওয়া যাবে, সেইভাবে তারা জোট করবে। যারা বিভিন্ন জোটে ছিলেন এইসব রাজনৈতিক দলগুলোর সাথে, তারা সেই সব দলের সাথে জোট করতে চাইবেন। তবে আওয়ামী লীগ বিরোধী যে জোটটা, যেহেতু আওয়ামী লীগ নেই, ইতিমধ্যে বিএনপি এবং জামাত আলাদা আলাদা অবস্থান নিয়েছে, সেক্ষেত্রে এই দলগুলোর মধ্যে হয়তো আবার পুনর্মূল্যায়ন হবে, তারা বিএনপির সাথে যেতে চাচ্ছেন নাকি তারা জামাতের সাথে যেতে যাচ্ছেন। আর আমাদের দল, আমরা আওয়ামী লীগের কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে, ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে আন্দোলন করেছি। আমরা স্বাধীন অবস্থান আমাদের দল থেকে আমরা করেছি, এবং আমরা মাঝে মাঝে আমরা বাম গণতান্ত্রিক জোটের সাথে যুগপৎ আন্দোলন করেছি, এবং জুলাই আগস্ট সময় বাম গণতান্ত্রিক জোট, ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চা এবং বাংলাদেশ যুক্তভাবে এই জুলাই আগস্ট পুরোটাই আমাদের আন্দোলনের কর্মসূচিগুলো আমরা পালন করেছি। তো নির্বাচনের সময় আমরা আলোচনা করছি, আমাদের প্রথম পছন্দ হচ্ছে বাম গণতান্ত্রিক জোট, ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চা, বাংলাদেশ জাসদ আমাদের দল এবং গণফোরাম। আমরা একসাথে একটা জোট করব, রাজনৈতিক জোট, যা পরে নির্বাচনের জোটও হবে। আমাদের আলাপ আলোচনার প্রাথমিক পর্যায়ে, অনানুষ্ঠানিক পর্যায়ে বেশ কয়েকবার আলোচনা হয়েছে, এবং আমাদের সাথে যারা সেকুলার ডেমোক্রেটিক পলিটিক্যাল পার্টি আছেন, যারা অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করেন এবং প্রগতিশীল রাজনীতি বিশ্বাস করেন, গণতান্ত্রিক শক্তি, তাদের সাথে আমরা এই বিষয়ে জোট করতে পারি। বা রাজনৈতিক দলের বাইরেও বিভিন্ন সংগঠন রয়েছে, সামাজিক সংগঠন বা বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, ব্যক্তি গোষ্ঠী, যারা আমাদের এই সেকুলার ডেমোক্রেটিক অ্যাপ্রোচের সাথে একমত, তারাও তাদেরকেও এখানে আমাদের আহ্বান জানাবো, সেটা আলোচনা হয়েছে। এভাবে এবং নির্বাচন যত কাছে আসবে তখন হয়তো এটার বাইরে কোনো বড় ধরনের পোলারাইজেশন হতে পারে, সে বিষয়টি আমরা খোলা রাখছি। সেক্ষেত্রে আমাদের বিষয় হবে, আমরা সাম্প্রদায়িক শক্তি যারা যারা ধর্মের নামে রাজনীতি করেন, তাদের সাথে আমরা কোনো বৃহত্তর প্রশ্নে যাব না। যদি এইরকম জিনিস থাকে যে আমরা নির্বাচনে জোটে যাচ্ছি বা নির্বাচনী সমঝোতাও হতে পারে, জোটের বাইরেও কিন্তু আসল সমঝোতা হতে পারে, সেক্ষেত্রে আরো বৃহত্তর জায়গায় যেতে পারি। এখন যে পরিস্থিতি, সেই পরিস্থিতি অনুযায়ী আমরা ধর্মভিত্তিক রাজনীতির সাথে আমরা যাব না, তার বাইরে যদি একটা বৃহত্তর সমঝোতা হয়, এই সেকুলার ডেমোক্রেটিক ফোর্সের গণতান্ত্রিক ফ্রন্ট না কেন, তার বাইরে সেই সমঝোতা হতে পারে। এটাই হচ্ছে আমাদের এখনকার পরিস্থিতি। অসংখ্য ধন্যবাদ। আমি জনাব ডক্টর মুস্তাক, আমি আপনার কাছে একটি বিষয়ে একটু বিশ্লেষণ জানতে চাইবো, দুটো বিষয় নিয়ে আসলে। সেটি হচ্ছে আপনার তো দীর্ঘ রাজনৈতিক কেরিয়ার রয়েছে,
আপনি দীর্ঘদিন ধরে রাজনীতির সাথে যুক্ত রয়েছেন, একদম মাঠ পর্যায়ে থেকে সক্রিয় একজন রাজনৈতিক কর্মী হিসেবে। তো আপনার কাছে কি মনে হয় যে এই যে নতুন যে দলটি ঘোষিত হয়েছে, আত্মপ্রকাশিত হয়েছে, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, এই দলটি আগামী নির্বাচনে বড় ধরনের কোনো চমক দেখাতে পারে? বা আপনার কাছে মনে হয় যে তারা যেমন মাঝে মাঝে প্রায় বলে থাকে যে হয়তোবা সুষ্ঠু নির্বাচন হলে এমনও হতে পারে যে তারা জয়ী হতে পারে, তারা আশা প্রকাশ করছে বড় ধরনের বিজয় তাদের পক্ষে আসতে পারে? এটি নিয়ে একটু আপনার কাছে জানতে চাইবো। এবং আরেকটি বিষয় হচ্ছে যে আওয়ামী লীগও একটি বৃহত্তম রাজনৈতিক দল ছিল এই দেশের, রয়েছে, তো সেই জায়গা থেকে আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশ না নেয়, আহ, সেই ক্ষেত্রে সেই নির্বাচনটি অনুষ্ঠিত হবার পরে সেটি আন্তর্জাতিক মহলে আহ, আপনার কাছে কি মনে হয় কোনো ধরনের প্রশ্নবিদ্ধ হতে পারে? প্রথম কথা হচ্ছে এনসিপি সম্পর্কে বলেছেন, তারা এটা তো রাজনীতির কতগুলো প্রোপাগান্ডার গ্রামার আছে। সফলভাবে তারা 300 আসনে জয়লাভ করবেন এই কথা বলে সেটাকে তারা একটা ভালো আলোচনার বিষয় তৈরি করেছে। আপনি আমাকে এই বিষয়ে প্রশ্ন করলেন যে তারা সিরিয়াসলি নিয়েছেন জিনিসটা, যে এনসিপি এমন একটা দল, তারা 300 আসনে জয়লাভ করার কাছাকাছি ক্ষমতা আছে, এটা বলে তারা দৃষ্টি আকর্ষণ করেছেন। আর আদৌ তারা নির্বাচনের রাজনীতিতে কি ব্যবস্থা করবে সেটা কিন্তু নির্বাচন কাছে আসলে বোঝা যাবে। এখনকার তাদের যে গঠনমূলক গঠনিক প্রক্রিয়াতে আছেন, তাদের এখনো নিবন্ধন হয়নি, তারা বিভিন্ন জায়গায় শাখা করছেন। নির্বাচন তো হতে এখনো সময় বাকি আছে, ফেব্রুয়ারি মাস। এর মধ্যে এনসিপির সাংগঠনিক বিভিন্ন বৈশিষ্ট্য, সাংগঠনিক শক্তি, সেগুলো বাড়া কমার বিষয় আছে। নির্বাচনের বেশ কতগুলো শর্ত কাজ করে। নির্বাচনের জন্য যারা প্রার্থী হবেন, সেই প্রার্থীর বিপরীতে কারা প্রার্থী হবে এবং ওই সময় নির্বাচনের রাজনীতিটা কোনটা প্রধান হবে, সেই প্রধান স্লোগানের যদি কোনো একটা পক্ষে কোনো একটা রাজনৈতিক দল প্রধান শক্তি হিসেবে আবির্ভূত হয়, তাদের সাথে মূল কম্পিটিশনটা হয়। এখন এনসিপি তারা চাচ্ছেন যে মূল কম্পিটিশনে আসতে, এবং সেই মূল কম্পিটিশনের জন্য তারা বিএনপিকেই তাদের লক্ষ্যবস্তু তৈরি করেছেন। এবং তারা এই জন্য বলছেন যে তারা কিন্তু বলে আমরা 300 আসন পাবো, বিএনপি খুব অল্প সংখ্যক আসন পাবে। অর্থাৎ তারা বিএনপিকেই এখানে কথার গায়ে আঘাত করতে চাইছেন, কাজে সেটা লেগেছেও। দেখা যাক, নির্বাচনের সামনে অনেক সময় বাকি আছে। নির্বাচনের যে বিষয়গুলো সেগুলো এখন অনেক কিছু করার বাকি আছে, শুধু এনসিপির জন্যই নয়, প্রায় সব দলের জন্যই। তখন বোঝা যাবে যে তারা কথা, তখন তারা যে ইতিমধ্যে দৃষ্টি আকর্ষণ করতে পেরেছেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আপনি আরেকটা বিষয় যেন বলেছিলেন, আমি ভুলে গেছি প্রশ্নটা কি? জি জি জি, আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশ না নিতে পারে, যেহেতু গণহত্যার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে, সেই ক্ষেত্রে সেটি আন্তর্জাতিক মহলে সেটি কেমন অবস্থা তৈরি করতে পারে? সেই নির্বাচনটি নিয়ে কোন ধরনের শঙ্কা তৈরি হতে পারে কিনা? আন্তর্জাতিক মহল থেকে কোন ধরনের চাপ আসতে পারে কিনা? জি, আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়ে তো আমরা একমত ছিলাম না। তারপরে যাই হোক, একটা আন্দোলনকারী ছাত্র বা তাদের একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, ফলে সরকার সরাসরি নিষিদ্ধ করেনি, তারা স্থগিত করেছে। হ্যাঁ, আওয়ামী লীগ নির্বাচনে অংশ না নিলে তার প্রশ্ন আসবেই। কারণ যদিও আওয়ামী লীগের নির্বাচনে না থাকাটা আর বিএনপিকে নির্বাচনের মাঠ থেকে জোর করে বাইরে রাখা এক জিনিস না। জামাত ইসলামীকে তার নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছিল তাদের যে 71 সালে ভূমিকার জন্য নয়, তাদেরকে একটা সংবিধান অনুযায়ী, দেশের সংবিধান অনুযায়ী তারা তাদের ঘোষণাপত্র লিখেছে কিনা এইরকম একটা ঠুনকো অভিযোগে তাদের নিবন্ধন কাটা হয়েছিল এবং তারা ফেরত পেয়েছে, কিন্তু অভিযোগ টেকেনি। 71 সালে মুক্তিযুদ্ধ বিরোধিতা করার কারণে বললে সেটা একটা ভিন্ন প্রশ্ন, সেটা করা হয়নি। যাই হোক, তো আওয়ামী লীগকেও এইভাবে মানে যে যুক্তিতে কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, এগুলো কিন্তু অত নির্বাচনের সময় এগুলো পুনর্বিবেচনার দাবি রাখে। তবে এটাও ঠিক যে আওয়ামী লীগের কার্যক্রম, আওয়ামী লীগের রাজনৈতিক মাঠে তাদের আচরণ, এগুলো কিন্তু একটা মানে কারণ হয়ে দেখা দেবে। আপনি যদি 24-এর অভ্যুত্থানকে ষড়যন্ত্রই বলেন, ডক্টর ইউনূসের সরকারকে অবৈধ সরকার বলেন, তাহলে আপনি নির্বাচনে আসার জন্য আবেদন করবেন কেন? আমি জানি না যে আওয়ামী লীগ এখন আবেদন করেছে কিনা বা করতে চায় কিনা। আপনাকে তো 5ই আগস্টের যে তাদের পতন,
জনগণের অভিপ্রায়ের কারণে এটা হয়েছে এবং সরকার গঠন হয়েছে, এটাকে স্বীকার করেই তো আওয়ামী লীগকে আসতে হবে। সে বিষয়ে কিন্তু আওয়ামী লীগ এখন অফিসিয়ালি তারা এই ধরনের কোনো তাদের বিবৃতি বা বক্তব্য কিন্তু আমরা পাইনি। কাজে এই বিষয়ে দেখার অপেক্ষা আছে যে আওয়ামী লীগ এই পরিবর্তনকে কিভাবে গ্রহণ করেছে এবং তারা যে জুলাই আগস্টে গণহত্যা বা গণহত্যা ঠিক বলা যায় না, ইংরেজিতে এটা মানে মাস কিলিং, পাইকারি হত্যা যদি বলি, গণহত্যা তো একটা এথনিক ক্লিনজিং এর মতো, একটা নির্দিষ্ট জনগোষ্ঠীকে নির্মূল করার জন্য যে এই হত্যাকাণ্ড করা হয় বেছে বেছে, সেটা ৭১ সালে হয়েছে বাঙালিদের হত্যা করার জন্য। তো এই যে পাইকারি হত্যাকাণ্ড আওয়ামী লীগ জুলাই আগস্টের দৃষ্টিভঙ্গিটা কি, তারা এখন বলছে যে এই হত্যাকাণ্ড গুলো নাকি আন্দোলনকারীরাই তাদের পক্ষে লোকেরাই করেছে। এগুলো তো হাস্যকর কথা। ৭১ সালে আলবদর বাহিনীর হাতে নিহত বুদ্ধিজীবীদের বিষয়ে জামাত ইসলামী বলার চেষ্টা করে এগুলো নাকি ভারতীয় বাহিনী করেছে, আলবদররা তা দায়ী ছিল না ইত্যাদি, বা পাকিস্তানিরাও দায়ী ছিল না। তো যাই হোক, এই হত্যাকারীরা কখনোই স্বীকার করে না। ডক্টর মিলনের হত্যাকাণ্ড বিষয়ে জেনারেল এরশাদ বলেছেন যে এটা আন্দোলনকারীদের গুলিতে মিলন নিহত হয়েছে। যাই হোক, এইসব বিষয় নির্ভর করে যে আওয়ামী লীগ যদি নির্বাচনে আসতে চান, তাকে তো এই প্রচলিত যে নিয়ম আছে, আইন আছে, তাকে তার অধীনেই আসতে হবে। আর সেক্ষেত্রে নিশ্চয়ই আমরা চাই যে আওয়ামী লীগ নির্বাচন অংশগ্রহণ করুক। যদি তারা সরাসরি দলীয় মার্কা নির্বাচন করতে নাই পারে, তারা স্বতন্ত্র নির্বাচন করার পথ তো খোলাই আছে। যেমন জামাত ইসলামী তারা স্বতন্ত্র নির্বাচন করেছে, বা অন্য দলের মার্কা নিয়ে ধানের শীষ নিয়ে একবার করেছে, অন্যবার তারা স্বতন্ত্র মার্কা নিয়ে করেছেন। তো বা ইমরান খান দেখা গেল যে পাকিস্তানে স্বতন্ত্র নির্বাচন করে তারা মেজরিটি পেয়ে গিয়েছিল। এই আন্দোলনের নানা ফর্ম আছে, সেটা আওয়ামী লীগ সিদ্ধান্ত নিতে হবে তারা কিভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে, এবং এই আগস্টের সরকার দায়িত্ব কোন বিষয়ে তাদের অবস্থানটা কি, এটা বুঝেই আগামী নির্বাচন আমরা চাই যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক এই বিদ্যমান বাস্তবতাকে মাথায় রেখে। তাহলে একটা সবার অংশগ্রহণমূলক নির্বাচন হয় এবং এটার প্রশ্নটা তেমন আসবে না। ধন্যবাদ। আমি একটু ভিন্ন প্রসঙ্গে আসি যে ২৪ গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে প্রায় ১ বছর পূর্ণ হতে চলেছে। গত জুলাই থেকে, জুলাই শুরু হয়েছে, জুলাই মাস। তো আপনি এই ১ বছরের মাঝে দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে, সমালোচনা হয়েছে, বিভিন্ন পদক্ষেপ নিয়ে আপনি ব্যক্তিগতভাবে একজন রাজনৈতিক বিশ্লেষক এবং রাজনীতিবিদ হিসেবে কি মনে করেন যে এই যে অন্তর্বর্তীকালীন সরকারটি রয়েছে আমাদের, তাদের সফলতা এবং ব্যর্থতার দিকগুলোকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? এই ১ বছর কতটা প্রত্যাশা পূরণ করতে পেরেছে বলে আপনি মনে করেন জনগণের? আসলে এই সরকারটা তো একটু ভিন্ন ধরনের। গতানুগতিক যে তত্ত্বাবধায়ক সরকারগুলো আমাদের ছিল, ৯০-এর গণঅভ্যুত্থানের পরে জাস্টিস শাহাবুদ্দিনের নেতৃত্বে, কিংবা ৯৬-এর তত্ত্বাবধায়ক সরকার আন্দোলনের পরে জাস্টিস হাবিবুর রহমান শিল্পীর নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার, ২০০১-এর তত্ত্বাবধায়ক সরকার, বা আপনার জনাব ফখরুদ্দিনের তত্ত্বাবধায়ক সরকার। ফখরুদ্দিনটা আলাদা। এই বাদে যেগুলো তারা শুধু নির্বাচন করার জন্য এসছেন, যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে তারা নিজেরা মীমাংসা করতে পারছে না পদ্ধতি সম্পর্কে, কাজে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন হয়ে গেছে। ডক্টর ফখরুদ্দিনের তত্ত্বাবধায়ক সরকারটা ভিন্ন ধরনের। তারা বলেছে যে তারা নির্বাচনে একটা অবাধ নির্বাচনের পক্ষে কথা আছে, গণতান্ত্রিক সংস্কার করে তারা নির্বাচনটা যাবে, এবং এটা করতে গিয়ে তারা রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরে হাত দিয়েছিল, যেটা সঠিক পদ্ধতি নয়। বরঞ্চ তারা নির্বাচন সংস্কারের জন্যই তারা যেটা করেছে, যে সেটা কিন্তু অনেকগুলো গৃহীত হয়েছে, আজও সেটার প্রশংসা হয়, যে ভোটার তালিকা নির্ধারণ করা, লেভেল প্লেইং ফিল্ড করতে চেষ্টা করা, অনেকগুলো হয়নি। যেগুলো হয়েছে সেগুলো ভালো ছিল। তারা যখন এই পলিটিক্যাল পার্টি করতে হাত দিয়ে নিজেদের মতো করে রাজনৈতিক ল্যান্ডস্কেপটা সাজাবার চেষ্টা করলেন, তখনই আমি বাধ্যক হল, এবং তারা স্বৈরতান্ত্রিক আচরণ করলো ছাত্রদের সাথে, তারা উদ্ধত্তপূর্ণ আচরণ করলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায়। ফলে একটা বিশাল ছাত্র আন্দোলন, ওটাকে ছাত্র অভ্যুত্থান, আগস্ট অভ্যুত্থান। ফলে তারা বাধ্য হয়েছে তাদের পরিকল্পনা বাদ দিতে, রাজনৈতিক হস্তক্ষেপ। তাদেরকে নির্বাচন, আগস্টে গণঅভ্যুত্থান হয়েছে, তারা ডিসেম্বরে নির্বাচন করে চলে যেতে বাধ্য হয়েছে। এবারের সরকারটা কিন্তু একটা গণঅভ্যুত্থানের পরে গণঅভ্যুত্থানের পক্ষের সরকার, নিছক অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকার নয়।
গণঅভ্যুত্থানের পক্ষের সরকার হওয়ার কারণে গণঅভ্যুত্থানে যারা বিতাড়িত হয়েছে, পরাজিত হয়েছে, তাদের বিরুদ্ধে এই সরকার। কাজে আপনি এখানে একেবারে তাদেরকে সহ রেখে নিরপেক্ষ সরকার বিষয়টা তা নয়। এই জন্য একটা কিছু কন্ট্রাডিকশনও আছে, আবার কিছু কিছু মিলও আছে। তারা একটা রাজনৈতিক সদস্য এখন তারা উপদেষ্টা হয়েছেন, যদিও ইতিমধ্যে ছাত্র যে আন্দোলনের নেতৃত্ব তারা নিজস্ব দল একটা গঠন করেছেন, তাদের দুজন সদস্য কিন্তু এখন আছে। তারা বলছে আমরা দলের সদস্য না, কিন্তু এটা খুব পরিষ্কার যে তাদের উদ্যোগে দলটা হয়েছে। কেউ সরকারে আছেন, কেউ দলে আছেন। কাজে এটা একটা কন্ট্রাডিকশন যে তারা যদি এই সরকারে থাকে তাহলে এটা নিরপেক্ষ নির্দলীয় সরকার বলা যাবে না। একটা দলের সদস্য আছে, বাকিরা নির্দলীয়। ডক্টর ইউনূস সহ বাকিরা তো কোনো রাজনৈতিক দল করেন না। তো এই ক্ষেত্রে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের যে পরিস্থিতিটা সেরকম নেই। যেমন গণঅভ্যুত্থানে পরাজিত দলটি তাদের নিবন্ধন বাতিল হয়েছে বা তারা রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ। জামাত ইসলামী যখন নিবন্ধন বাতিল হয় তাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ছিল না, তবে পুলিশ তাদের প্রায় তারা একসঙ্গে তারা হলেই তারা করতো, কিন্তু তবে জামাত ইসলামীর রাজনৈতিক কার্যকলাপ নিষিদ্ধ ছিল না এবং তারা বিবৃতি, ঘরোয়া মিটিং সেগুলো তারা করতে পারত। আওয়ামী লীগ অবশ্য সেটিও করতে পারছেন না, কারণ তাদেরকে সন্ত্রাসের দ্বারা ইতিমধ্যে রাজনৈতিক কার্যকলাপ নিষিদ্ধ করা হয়েছে, মানে দল নিষিদ্ধ না করা হলেও। তো এখন এই সরকার তাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা উচিত সংস্কার, নির্বাচন এবং বিচার। সংস্কার হচ্ছে কতটুকু সংস্কার করবে তারা, যতটুকু সংস্কার করলে তাদের নির্বাচনটা ঠিক লেভেল প্লেইং ফিল্ড করবার জন্য যথেষ্ট হয়। সমস্ত সংস্কারের ইস্যুগুলো তারা ওপেন করেছেন, খুবই ভালো। 11টা বিষয়ে তারা সংস্কারের জন্য মতামত চেয়েছেন, তারা বিরোধীদের সঙ্গে আলাপ করে সুপারিশ দিয়েছেন। এটা কিন্তু অনেক যুগান্তকারী প্রস্তাব এসছে এবং যেগুলো কোনো রাজনৈতিক বিতর্ক নেই তারা সেগুলো শুরু করে দিতে পারেন। কিন্তু এর বাইরে যেমন সবচেয়ে বড় যেটা এখন আলোচনা হচ্ছে জাতীয় ঐক্যমত্য কমিশনে, সংবিধানের বিভিন্ন বিষয়ে কিন্তু অনেকগুলো স্পর্শকাতর বিষয় আছে, এগুলোকে জোর করে এক জায়গায় আনা যাবে না। যেমন রাষ্ট্রীয় 4 মূলনীতি, আমাদের দল বাংলাদেশ জাসদ, বাম গণতান্ত্রিক জোট এবং গণফোরাম এবং গণতন্ত্র মঞ্চের দলগুলো তারা কিন্তু আমরা এই 4টা দল আমরা কিছুতেই ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, গণতন্ত্র এগুলা কেটে নতুন কোনো শব্দ তারা প্রতিস্থাপনের পক্ষে না। এগুলোকে রেখে এর সাথে যুক্ত হতে পারে সামাজিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, মানবিক মর্যাদা, সাম্য, এই 3টা যুক্ত হতে পারে, কিন্তু ওইগুলোকে রিপ্লেস করে। গণতন্ত্র মঞ্চের ভাবে সাথে বোঝা যায় তারা রিপ্লেস করতে আপত্তি নেই। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার বা সুবিচার যাই বলা হোক, গণতন্ত্র মঞ্চ। আর ইসলামিক দলগুলো তারা চায় যে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের যে সংশোধনী হয়েছে যে গণতন্ত্র, আল্লাহর উপর অবিচল আস্থা, সামাজিক ন্যায় বিচারের সমাজতন্ত্র এবং বাংলাদেশি জাতীয়তাবাদ, এই 4টা সহ তারা ওই সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারকে তারা গ্রহণ করতে রাজি আছে। তো এটা এরকম 3 ধরনের বলা যায়। এখানে কিন্তু আমরা বলছিলাম এই বিষয়ে কোনো কথা জাতীয় যে আপনার জুলাই ঘোষণাপত্র, জুলাই ডিক্লারেশনে এইটা থাকা চলবে না। এটা ছেড়ে দিতে হবে। আগামীতে যারা জনগণের ম্যান্ডেট পান তারা কি করবেন, যদি আমরা একমত না হই আমরা আন্দোলন করব, লড়াই করব, কিন্তু আমরা এখানে এই বিষয়ে স্বাক্ষর করব না। রাষ্ট্রীয় 4 মূলনীতি 72 সালে সেটা বাতিল বোঝায় এমন কোনো ল্যাঙ্গুয়েজে আমরা স্বাক্ষর করব। এরকম কিছু কিছু বিষয় কিন্তু বিএনপির আছে যে তারা কিছুতেই রাজি হতে চাচ্ছে না, এটা ছেড়ে দেন, এটা এই আমাদের এক্সিকিউটিভ প্রধানমন্ত্রীর ক্ষমতা সীমাবদ্ধ করা হচ্ছে। এরকম কিছু কিছু বিষয় আছে। তারা যে সাংবিধানিক পদগুলোতে নিয়োগের জন্য এনসিসি প্রস্তাব হয়েছিল, এটা অবশ্য আমরাও বিরোধিতা করেছি। একটা সুপার কনস্টিটিউশনাল বডি, ন্যাশনাল কোঅর্ডিনেশন কাউন্সিল, এটা চলবে না। এখন বলা হয়েছে সাংবিধানিক কমিটি সংস্থাগুলোতে নিয়োগের কমিটি, সেটা আমরা একমত। সে নিয়োগের কমিটি বলেছি আমরা যে আপনারা এটা প্রতি শূন্য পদের বিপরীতে 2 জন সুপারিশ করবে, মহামান্য রাষ্ট্রপতি এটা সিলেক্ট করবে। এখানে এক্সিকিউটিভে কিছুটা দেওয়া হচ্ছে। আগে ছিল প্রস্তাবে যে যেটাই সিলেক্ট হবে সেটাই রাষ্ট্রপতি ঘোষণা করবে। তো বিএনপি এখনো পর্যন্ত এই বিষয়ে অনড়, তারা এই বিষয়ে ঘোষণাপত্র স্বাক্ষর করবে না।
আমরা জানি না অন্যান্য দলের এরকম কোনো এজেন্ডা আছে কিন্তু কোনোটাতে এই বিষয়ে তারা একেবারেই আলোচনা করে এই বিষয়ে তারা কোনো অনার অবস্থা, তাহলে ওইগুলোকে বাদ দিয়ে বাকিগুলো নিয়ে একটা জুলাই ঘোষণা হবে এবং আগামীকালের সভাতে রোড ম্যাপ হবে যে আমরা কতদিন সভা করব, কতদিন করব এবং কবে এটা শেষ হবে। কারণ একদিকে যেমন জুলাই ঘোষণার জন্য যারা উদ্গ্রীব তারাও একটা সময় চাচ্ছেন, আমাদেরও নানা সাংগঠনিক কর্মকাণ্ড আছে, প্রতিদিন এভাবে একটা আলোচনায় বসে অন্যান্য কাজ নষ্ট করা মুশকিল। তো এইটা এই বিষয়ে তাদের সীমাবদ্ধ থাকা উচিত সংস্কার প্রশ্নে। আর বিচার হচ্ছে ফ্যাসিলিটেট করা, বিচার তো আদালত, বিচার কার্যক্রমে রাষ্ট্রপক্ষ থেকে সরকার পক্ষ থেকে প্রসিকিউশন করা, অভিযোগ দায়ের করা, মামলা রুজু করতে সহায়তা করা এবং বিচার কার্যে ফ্যাসিলিটেট করা, পরিবেশ বিচারে যেন কোনো রকম ভয় ভীতি বা একদম না থাকে, বিচারটা যেন একেবারে নিরুপদ্রব নির্বিঘ্ন পরিবেশ হয়। ইতিমধ্যে তারা বিচারিক কার্যক্রম মানে লাইভ ট্রান্সমিশনের ব্যবস্থা করেছেন, মাননীয় বিচারপতিদের চেহারা দেখানো বাদে বাকিটা তারা দেখাচ্ছেন, ভালো। এটা একটা স্বচ্ছ জবাবদিহিমূলক প্রকাশ্য বিচারের বিষয় এটা। আর নির্বাচনটাই সমস্ত কিছুর কালমিনেশন, এই সরকারের সর্বশেষ কাজটা, সে নির্বাচনের বিষয়ে তারা যেন এখানে বাস্তব পদক্ষেপ নেয়। এই কাজে যে লক্ষ্যমাত্রা বলেন সবকিছুর কাজে কিছু কিছু এগিয়েছে, কিন্তু কিছু অতিরিক্ত দায়িত্ব নিতে চাওয়ায় এই অন্তর্বর্তীকালীন সরকার তারা বিতর্কের মাঝে পড়েছে, যেটা তাদের পক্ষে করা সম্ভব নয়। তারা চেষ্টা করেছে কিন্তু ব্যর্থ হয়েছে। যেমন করিডোর দেওয়া, মিয়ানমারের সঙ্গে করিডোর দেওয়া খুবই ঝুঁকিপূর্ণ বিষয়। আমাদের রোহিঙ্গারা বরঞ্চ আরো আসতেছে এবং রোহিঙ্গাদের কেউ কেউ তারা বলছে আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধ করবে, তাহলে করিডোর দিয়ে তো যুদ্ধ কাজে লাগবে এটা। এবং মিয়ানমার সরকার যদি এগ্রি না করে করিডোরই হবে না। কাজে বলছে এই ধরনের আগুন নিয়ে খেলা করা অন্তর্বর্তীকালীন সরকারের কাজ না। তারপরে তারা চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের কাছে লিজ দিবে, তারা বলছে লাভজনক, কিন্তু এখানে বিতর্ক আছে। আমরা রোড মার্চ করলাম কদিন আগে, যে বলছে না, আমাদের সরকারের যে প্রতিষ্ঠানগুলো আছে তা যদি নেভিও যদি হয়, তারা এটাতে লাভজনক বন্দর, এটা কেন আমরা একটা লাভজনক জিনিসকে বিদেশিদের কাছে দেব? আমরা বলেছি বা আমি বলেছি বিশেষ করে যে নতুন করে যদি কোনো ডিপসি পোর্ট করতে হয় সেখানে বিদেশি সহযোগিতা লাগে, টেকনিক্যাল সহায়তা করবে, সেটা করতে আমাদের আপত্তি নাই। এখন কারিগরি সহায়তা এক দেশ অপর দেশকে করে। আমরা বাংলাদেশের ডাক্তাররা আমরা যেখানে কলেরা হয় সেই কলেরা নিয়ন্ত্রণে আমরা কাজ করতে যাই, কারণ আমাদের দেশে আমরা কলেরা নিয়ন্ত্রণে অভ্যস্ত এবং ওরসালের আবিষ্কার বাংলাদেশে হয়েছে। কাজে কারিগরি সহায়তা করার জন্য বিদেশের সাথে সহযোগিতা কোঅপারেশন কোনো সমস্যা নাই, কিন্তু এই যে নিউবোরিং টার্মিনাল এটা অলরেডি লাভজনক, কেন আমরা বিদেশিদের কাছে দেবো? দেশেও বলেছি আমরা রাষ্ট্রীয় এটা চলা উচিত, দেশেও কোনো মাফিয়া গোষ্ঠী বা এটা দখল করে রাখবে বা জিম্মি করে, সেটাও কিন্তু আমরা বিরোধিতা করেছি। কাজে এইগুলো যেগুলো অন্তর্বর্তীকালীন সরকারের উচিত না, তাদের এই নির্বাচন সংস্কার এবং বিচারের এখতিয়ারের বাইরে এগুলোকে হাত দিতে গেলে সেগুলো তারা সফল হবেন না। এইটা এখানে যে তাদের ব্যর্থতা আসে, এইটা হলো তাদের যে কাজটা করার উচিত তার বাইরে কাজ করতে গিয়ে তারা ব্যর্থ হয়। এটার সাথে নির্বাচনের বা সংস্কারের বা বিচারের কোনো সম্পর্ক নেই, আমরা এভাবেই দেখি। ধন্যবাদ। আমি জনাব ডক্টর মোস্তাক, আমি আরেকটি ভিন্ন প্রসঙ্গে আসি। সেটি হচ্ছে গত কয়েক মাস ধরেই আপনিও দেখে থাকবেন, আমরা সবাই দেখেছি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভিডিও ফুটেজে দেখেছি যে জনগণের অনেক সময় মতামত জানতে চাওয়া হয়েছে নির্বাচনকে কেন্দ্র করে, নির্বাচন নিয়ে জনগণের ভাবনা কি, এমন অনেক নানা বিষয়ে প্রশ্ন করা হয়েছে আপামর জনসাধারণের কাছে, রাস্তাঘাটে হাটে ঘাটে ময়দানে। তো সেই জায়গায় তখন আমরা প্রায় দেখেছি যে জনগণ বলছেন যে আমরা নির্বাচন চাই না, আমরা ডক্টর ইউনূস সরকারের যেটি সরকার রয়েছে ডক্টর ইউনূস সাহেবের সেটিকেই আমরা আরো 5 বছর অন্তত দেখতে চাই, কেননা দেশ ভালোই চলছে। এই ধরনের নানা মন্তব্য এসেছে, বিভিন্ন ধরনের মিশ্র প্রতিক্রিয়া হয়েছে। আবার কেউ কেউ বলেছে যে বিএনপি তো এখন ক্ষমতায় আসেনি, কিন্তু ক্ষমতায় আসার পূর্বেই তাদের যে পেশি শক্তি সেটি দেখানোর একটি প্রতিযোগিতা মনে হয় শুরু হয়েছে মাঠে ময়দানে। কিছুটা বিভিন্ন ধরনের নানা বিতর্কিত কর্মকাণ্ডের সাথে বিএনপি নিজেকে জড়িয়ে ফেলেছে বা তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জড়িয়ে ফেলেছেন নিজেদেরকে, এমন নানা ধরনের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে জনগণের কাছ থেকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সূত্রে আমরা যতটুকু দেখেছি। তো এটিকে আপনি কিভাবে দেখছেন, যে জনগণ কি আসলে নির্বাচন চাচ্ছেন না এবং জনগণ চাচ্ছেন যে এই সরকারই আরো 5 বছর থাকুক? দেখুন, এইভাবে জনমত বিচার হয় না। আমি এটা জনমতের প্রতিফলন মনে করি। হ্যাঁ, কারো কারো মতামত, কোন একটা সেকশন নিশ্চয়ই কেউ কেউ চাচ্ছেন
দেখুন, শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তখন স্লোগান করত শেখ হাসিনা সরকার বারবার দরকার, বা এই আন্দোলনের সময় কেউ স্লোগান দিয়েছে সামরিক সরকার দরকার, হ্যাঁ, সামরিক বাহিনী প্রধানের নাম করি। এগুলো কোনো কোনো স্বতঃস্ফূর্ত ভাবে হতে পারে, আবার কোনো মতলববাজিরা এটা দেখাতেও পারে। এটা শেখ হাসিনার সরকারের বারবার দরকার, তখন তার বিরুদ্ধে বিরোধী দলগুলো বলেছে, তাতে তো বড় বড় মিছিল হয়নি, মিছিল করতে পারেনি। এখন যদি কোনো উদ্দেশ্যমূলক মহল বলে যে দেশটা ভালোই চলছে, ইলেকশন দরকার কি, শেখ হাসিনা তো তাই বলতো যে কিসের গণতন্ত্র, কিসের বিএনপি, কিসের জামাত। আমি 2041 সাল পর্যন্ত গিয়ে বাংলাদেশকে আমি উত্তরায়ের একটা বিশাল দেশে পরিণত করবো, আমাদের এই হবে সেই হবে, এখন এই সমস্ত ঝামেলা বিরোধী দল করলে এগুলো করা যাবে না, আমি বাংলাদেশকে এই করবো সেই করবো। তো এটা তো উনিও বলতেন। তাহলে শেখ হাসিনার সরকারের সাথে শেখ হাসিনার পক্ষে যারা এগুলো বলতেন, বিশেষ করে বিজনেসম্যানদের সাথে বৈঠকে তার পতনের আগে তারা বলেছে যে আজীবন থাকবো আপনার সাথে, আপনি এগিয়ে যান, দেশটাকে সিঙ্গাপুর বানান, অমুক বানান, তমুক বানান। এগুলো কোথায় গেল আজকে? আজকে যারা এগুলো বলছে, হ্যাঁ আমি প্রথমে স্বতঃস্ফূর্ত ভাবে কোনো মানুষ মনে করতে পারে, কিন্তু যারা মতলববাজ তারা শেখ হাসিনার সময় এরকম মতলববাজি করেছে। একই এবারে এই দৃষ্টিভঙ্গি থেকে হয়তো লোক ডিফারেন্ট মনে হচ্ছে, এখনো তারা মনে করছে রাজনৈতিক মানে সরকার বা রাজনৈতিক প্রসেস এর বাইরে কোনো অরাজনৈতিক প্রসেস দিয়ে দেশকে এগিয়ে নেওয়া যায় না। আবার রাজনৈতিক প্রসেসের নামে আপনি গণতন্ত্র দেবেন না, ওটাও রাজনৈতিক। গণতন্ত্র না দিয়ে রাজনৈতিক প্রসেস নষ্ট করা হয়েছে। শেখ হাসিনার কি পরিণত হয়েছে আমরা দেখেছি। এবং শেখ হাসিনা যে উন্নয়ন করেছে বলা হচ্ছে, সেই উন্নয়নের ভেতরটা এতই ফাঁপা যে বাইরে থেকে ঠোকা মারলে সেটা ধসে পড়েছে। এত কোটি কোটি ডলার ঋণ করেছে, কোটি কোটি ডলার লুট করে বিদেশে পাঠিয়েছে, তার ফল কিছুটা এখন আমরা দেখছি। আরো যত বছর যাবে তত বেশি আমরা দেখবো যে কত পরিমাণ টাকা লোন আমাদেরকে শোধ করতে হচ্ছে। এখন বাজেটের একটা বড় অংশই আপনাদের এই বিদেশি ঋণ শোধ করতে যাচ্ছে। যতই সময় বাড়বে ততই এই বেশি সংখ্যক টাকার পরিমাণ বাড়বে। আমরা কি দেশের জনগণের কল্যাণ নিশ্চিত করতে পারবো? যেহেতু গণতান্ত্রিক পরিবেশ নেই, গণতান্ত্রিক আবহাওয়া নেই, কাজেই এগুলো তারা যা খুশিতে বলে যাচ্ছে। গণতান্ত্রিক স্কুটিনি করা দরকার। হ্যাঁ, এটা ডক্টর ইউনূস বলছেন, এই বিষয়ে আমরা আমাদের বক্তব্য রাখছি যে এগুলো হচ্ছে সেই পুরনো ক্ষমতাকে আঁকড়ে ধরে যারা রাখতে চায় তাদেরই যুক্তি। এই যুক্তিটা কোনো গণতান্ত্রিক বা স্বাভাবিক কোনো রাজনৈতিক প্রক্রিয়ার যুক্তি না। জি, ধন্যবাদ। ধন্যবাদ। আমি শেষের দিকে এসেছি। আমি একটি বিষয়ে একটু জানবো আপনার কাছ থেকে, সেটি হচ্ছে যে 24 পরবর্তী বাংলাদেশের যে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছিল এবং যেটি বেশ চলমান ছিল, এখন কিছুটা হয়তো উন্নতির দিকে যাচ্ছে বলে অনেকে মনে করছেন, কিন্তু সার্বিকভাবে ধর্ষণ, খুন এবং বিভিন্ন ধরনের লুটপাট, অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে বিভিন্ন জায়গায়। তো সেটিকে নিয়ন্ত্রণে সরকারের আরো কতটা নজর দেওয়া দরকার ছিল বলে আপনি মনে করেন, বা সরকার কি আসলে সেখানে ব্যর্থ নাকি সফল? আপনার কাছে ব্যক্তিগতভাবে কি মনে হয়, বা রাজনৈতিক দর্শন থেকে আপনি কিভাবে দেখছেন 24 পরবর্তী বাংলাদেশ অবস্থানকে, আইন শৃঙ্খলা পরিস্থিতি? আইন শৃঙ্খলার কিছুটা অবনতি হয়তো মানা যেত, কিন্তু যেটা অ্যালার্মিং সেটা হচ্ছে যে সুনির্দিষ্ট এজেন্ডা নিয়ে ধর্মের নামে একদল দুষ্কৃতিকারী বলবো আমি, তারা এই সংঘবদ্ধ জনতা তৈরি করে উদ্দেশ্যমূলক হামলা করছে। এগুলো চুরি ডাকাতির চেয়ে আলাদা। করে একজন বাড়ির সন্দেহ হলো, টার্গেট লিখে দিলেন, তাদের মানে গোপন ষড়যন্ত্র গোপন নেতা তার বাড়ি গিয়ে ঘেরাও করছে, তাকে গ্রেপ্তার করতে হবে, মার করতে হবে। এইগুলো হচ্ছে মতলববাজি, রাজনৈতিক অসৎ উদ্দেশ্য প্রণোদিত। এটা যদি ডক্টর ইউনূস সরকার নিয়ন্ত্রণ করতে না পারেন, উনি পারছেন না, উনি বলছেন যে বঙ্গবন্ধুর বাড়িটা ঘুরিয়ে দেওয়া হবে। 5ই আগস্টে কিন্তু চোরের মতো একদল ধান্দাবাস্তারা বঙ্গবন্ধু মিউজিয়ামে আগুন দিয়েছে। এটাকে কিন্তু হাজার হাজার জনতা মিছিল করে এই গণভবন যেভাবে তারা আক্রমণ করেছে বা বিক্ষোভ দেখেছে, এরকম কোনো জনতা কিন্তু বঙ্গবন্ধু বাসভবনে যায়নি। না হয় 5ই আগস্টের কথা বেড়ে এলাম, ছাত্ররা কিন্তু এরপর এখানে ভলান্টিয়ার দিয়ে পাহারা দিয়েছে যেটাকে এখান থেকে কোনো যে স্মৃতি চিহ্ন বা এগুলো চুরি না হয়। কিন্তু এরপরে আপনি স্লোগান দিয়ে, ঘোষণা দিয়ে, বুলডোজার নিয়ে ধ্বংস করলেন। এটা পুরোপুরি একটা মানে বিরাট একটা রাহাজানি, দিনে দুপুরে ডাকাতির মতো। এখানে কোনো জনতা আসেনি, জনতাকে আনা হয়েছে উদ্দেশ্যমূলক ভাবে।
এই ধরনের ঘটনা যদি ডক্টর ইউনূসের আমলে ঘটতেই থাকে, মাজারগুলো ভাঙা, মুজিবনগরের স্মৃতিসৌধগুলো ভাঙা, মুক্তিযুদ্ধের স্মারকগুলো গুঁড়ো করে দেওয়া, এটা যদি উনি নিয়ন্ত্রণ করতে না পারেন, উনি বলেন সমর্থন করেন না। এই জন্যই তো অনেকেই বলে যে সংস্কার টংস্কার বাবা মাপ চাই, তুমি তাড়াতাড়ি নির্বাচন দিয়ে চলে যাও, কারণ তুমি যতদিনই থাকবা এরকম মব সন্ত্রাস চলতেই থাকবে। তুমি বলবা আমি সমর্থন করি না, দমন করা হবে, কিন্তু পরের দিন আবার সে একই কাজ করবে। ডক্টর ইউনূসের সরকার যদি নিয়ন্ত্রণ করার ইয়ে না রাখে, যদি এই সমস্ত মব সন্ত্রাসীরা ধর্মান্ধ গোষ্ঠী একটি অংশ, আমি বলি না যে ধর্মের রাজনীতি যারা সবাই করছে, একটা ক্ষুদ্র অংশ যারা এই সমাজ বিরোধী এবং দুর্বৃত্তপনা বেছে নিয়েছে তাদের রাজনীতিকে এস্টাবলিশ করার জন্য, তারা যদি ডক্টর ইউনূসের সরকারকে ভয় না পায়, নিয়ন্ত্রণ তারা না করে, তাহলে ডক্টর ইউনূস থাকার প্রয়োজন নেই। তবে সাধারণ নাগরিক কি বা শান্তিপূর্ণ মানুষ কি এটার বলি হবে নাকি? এজন্যই বলছে ভাই, সংস্কৃতি যা যা করা দরকার নাই, যা হয়েছে হয়েছে, দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিয়ে তুমি ক্ষমতা হস্তান্তর করো। যদি এটা সহ্যের বাইরে চলে যায়, মানুষের জানমালের নিরাপত্তা যদি বিঘ্নিত হতেই থাকে, এমনটি ভাবা বিচিত্র নয় ডক্টর ইউনূসের সরকারের পরিবর্তে আরেক সত্যিকারের দলনিরপেক্ষ সরকারের দাবি উঠবে, নতুন করে একটা তত্ত্বাবধায়ক সরকারের দাবি উঠবে যে ডক্টর ইউনূস থাকলে আপনি এরকম মব সন্ত্রাস যদি আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন, আপনাকে ভয় না পায়, নির্বাচনের সময় তাই হবে। ওই মবের পক্ষে যে ক্যান্ডিডেট, তার বিরুদ্ধে ক্যান্ডিডেটকে তারা এরকম স্বৈরাচারের দোষর বলে জ্বালিয়ে পুড়িয়ে দেবে, গলায় জুতার মালা ঝুলিয়ে দেবে, তখন আপনি কি করবেন? তাই না? এখন আমাদের বিভিন্ন আলোচনায় যাই, এক এক দল আরেক দলকে গালি দিচ্ছে যে আপনি স্বৈরাচারের দোষর, যা সেখানে হয়তো জুতার মালা ঝোলানো হচ্ছে না বা মব আসছে না, কিন্তু এটা যদি নির্বাচনের মাঠে হয়, আওয়ামী লীগ আমলে ভিন্ন মতকে বলা হতো রাজাকার আল বদর, স্বাধীনতা বিরোধী, এখন বলা হচ্ছে স্বৈরাচারের দোষ। এটা যদি তারা মব সন্ত্রাসকে তারা এই সরকার নিয়ন্ত্রণ করতে না পারেন, নতুন একটা তত্ত্বাবধায়ক সরকারের দাবি উঠলো বলে, কারণ নির্বাচন তো তারা করতে পারবেন না, বা মবকে ভাড়া করবে কোনো কোনো ক্যান্ডিডেট, মবকে ভাড়া করে বলবে যে আমার বিরুদ্ধে যারা তারা স্বৈরাচারের দোষর, তাদেরকে ইয়ে করো, ট্যাকেল করো, তাহলে তো নির্বাচনটা হবে না। এজন্যই বলা হচ্ছে যে এই ডক্টর ইউনূসের সরকারের সবচেয়ে নাজুক দিক হচ্ছে, দুর্বলতার দিক হচ্ছে এটা যদি তারা দ্রুত নিয়ন্ত্রণে না আনেন, এটা বিধানগুলি দেখিয়ে চলে যায়, যত বড় হুমকি দিচ্ছে তার কিছুদিন পরেই ঘটনাটা ঘটতেছে। তাহলে এটা তো সুষ্ঠু নির্বাচন হওয়া, তাহলে এই যে চলতে থাকে নির্বাচন হওয়া অসম্ভব। ধন্যবাদ। আমি আরেকটি বিষয়ে খুব ছোট করে আমি জিজ্ঞেস করব, বেশ কিছু বিষয় আসলে জানবার ছিল, সেটি হচ্ছে যে আন্তর্জাতিক মহলে বর্তমানে বাংলাদেশের অবস্থান কি, কেমন দেখছেন আন্তর্জাতিক মহলে বাংলাদেশের গ্রহণযোগ্যতা অন্যান্য বিষয়? অফিসিয়ালি কোনো সিদ্ধান্ত চেঞ্জ হয়নি, তবে দৃশ্যমান যে ভারত সরকারের সাথে আমাদের সরকারের দূরত্ব তৈরি হয়েছে। আগে যেরকম খুবই ঘনিষ্ঠতা ছিল, এখন দেখা যাচ্ছে যে কোনো কোনো ক্ষেত্রে পাল্টাপাল্টি হচ্ছে। আমাদের প্রধান উপদেষ্টার বিভিন্ন বক্তব্য মাঝে মাঝে, বা আমাদের কোনো কোনো উপদেষ্টার বক্তব্য, এটা আমি মনে করি যে আন্তর্জাতিক কূটনীতির ভাষাকে তারা অতিক্রম করেছে। আমরা অবশ্যই ভারতের সাথে গত সরকারের যেরকম একটা অসম সম্পর্ক ছিল, সেই সম্পর্কে যেতে চাই না, অবশ্যই না। ভারতের সাথে আমাদের সমমর্যাদার সম্পর্ক হতে হবে, কিন্তু তারা প্রতিবেশীর প্রতি অগ্রাধিকার থাকতে। ভারত আমাদের 3 দিকে বিস্তৃত প্রতিবেশী, মিয়ানমার একটা অংশ আছে, মিয়ানমার, তাদের সঙ্গে শান্তিপূর্ণভাবে আমরা সমাধান করব। ভারত বিরোধী জজবা তুলে এই পলিসি করা ঠিক না হবে। সরকারও বলছে তারা ভারত বিরোধী জজবা তুলছে না। এটা মার্কিন যুক্তরাষ্ট্র একটা বৃহৎ শক্তি, সবচাইতে সম্পদশালী দেশ, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকতে হবে। কিন্তু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকতে গিয়ে, যেমন শেখ হাসিনা সরকার তার কর্তৃত্ববাদী সরকারের উপরে সমালোচনা হয়েছে, এই জন্য তিনি খুব গরম গরম কথা বলতেন মার্কিনদের বিরুদ্ধে বামপন্থীদের ভাষায়, এটা ভণ্ডামি, এটা আমরা গ্রহণ করি না। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র যাই বলবে সেটাই আমাদের দেশের জন্য ভালো। এখান থেকে যদি আপনি জোর করে কিছু চাপিয়ে দিতে চান, তাহলে কিন্তু সমস্যা হবে। তবে শেখ হাসিনা ভারতের অনেক কিছু চাপিয়ে দিতে চেয়েছিল বাংলাদেশের জনগণের উপরে জোর করে। অনেকগুলোই ভালো সিদ্ধান্ত ছিল, অনেকগুলো আমাদের স্বার্থের বিরুদ্ধে।
এই যে আপনার রামপালের কয়লা খনি থেকে শুরু করে আদানির বিদ্যুতের যে দাম নির্ধারণ করা হয়েছে, যদি সরকার আদানির বিদ্যুৎটা ক্যান্সেল করতে পারছে না কারণ বিদ্যুৎ সংকট হবে, কিন্তু একটা অসম চুক্তি হয়েছে। এগুলো প্রত্যেকটা চুক্তির পর্যালোচনা করা উচিত। ভারত, আমেরিকা, রাশিয়া, চায়নার সাথে আমাদের অনেক চুক্তি হয়েছে বিগত সব সরকারের আমলে। এগুলো সবগুলো পর্যালোচনা করে করা উচিত এবং যেগুলো খারাপ সেগুলো রিভিউ করতে হবে। তো বর্তমান সরকারের মনে হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র স্টারলিংক কি আমাদের উপকারের জন্য এসছে, এটা পর্যালোচনার দাবি রাখে। দেখুন, এটা রাজনৈতিক উদ্দেশ্য। এখন আপনি মিয়ানমারে গৃহযুদ্ধ হচ্ছে, কথা আছে, আমার কাছে প্রমাণ নেই যে মিয়ানমারে গৃহযুদ্ধ রত যে সমস্ত শক্তিগুলো আছে তারা যেন স্টারলিংকের ব্যবহার করতে পারে, উখিয়াতে এটা টাওয়ার করা হয়েছে। এখন মিয়ানমারের সরকার যদি মনে করে যে এই টাওয়ারটা গেরিলাদের সাহায্য করছে, সে তো এখানে আক্রমণ করে বসতে পারে আমাদের দেশের ভিতরে। কেন তিনি এটা করতে গেলেন? বিরাট ঝুঁকি। বা বন্দর বিদেশিদের কাছে দেওয়া, এরা তো আমাদের কাছে মনে হচ্ছে শুধুমাত্র বাণিজ্যিক বা এফিসিয়েন্সি বাড়ানো না, মিয়ানমারের গৃহযুদ্ধে আমাদেরকে জড়িয়ে ফেলার জন্য এই বন্দর ব্যবহার করা হতে পারে। কাজেই পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বর্তমান সরকার এই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অবশ্যই বন্ধুত্ব চায়। তারা আমাদের ডেভেলপমেন্ট পার্টনার। পৃথিবীর অনেক উন্নত কৃত কৌশল তাদের জানা আছে, বিজ্ঞান, অবশ্যই আমরা বিনিময় করব। কিন্তু তাদের যে সামরিক স্বার্থে আমাদের দেশকে জড়িয়ে ফেলা, এটা কিন্তু একটা বিপদের সম্ভাবনা হবে, যেটা থেকে আগামী সরকার বেরিয়ে আসা খুব কষ্ট হবে। যেমন আদানির বিদ্যুতের সাথে শেখ হাসিনা সরকার যেটা করে গেছেন, এটা এই সরকার কিন্তু বাতিল করতে পারছে না, কারণ আমাদের একটা ইনস্টেবিলিটি হবে। কাজে এই সরকার যদি এরকম কিছু মার্কিন যুক্তরাষ্ট্র বা যে কোনো অন্য কোনো শক্তির সাথে এরকম কোনো মানে অপরিণামদর্শী, অদূরদর্শী, আমাদের দেশের স্বার্থ বিরোধী কিছু করে ফেলে, এটার জের কিন্তু আমাদের বহুদিন টানতে হবে। এই যে পররাষ্ট্রের ক্ষেত্রে সাবধান হওয়া দরকার। আমরা সবার সাথে বন্ধুত্ব করব, কারোর সাথে আমাদের শত্রুতা নয়, এবং দ্বিপাক্ষিক স্বার্থের ভিত্তিতে আমরা আমাদের সম্পর্কগুলো করব, এটা আমাদের করা দরকার। আর সাধারণভাবে আমরা অবশ্যই সারা বিশ্বে নির্যাতিত জনগণের পক্ষে থাকবো। আজকে গাজায় যে গণহত্যা হচ্ছে, কার সাথে কি সম্পর্ক হবে, ভালো হবে খারাপ হবে কোনো বিবেচনা দরকার। অবশ্যই গাজা গণহত্যার বিরুদ্ধে বাংলাদেশকে দাঁড়াতে হবে। আপনি ইরানে হামলা করলে একতরফা ভাবে, কে কি বেজার হলো না হলো কোনো দেশ, আমাদের দেশ সংবিধানে আছে সারা বিশ্বের নিপীড়িত জনগণের পক্ষে আমাদের সরকার। কারণ আমরা ৭১ সালে মুক্তিযুদ্ধের সময় আমরা আবেদন করেছিলাম সারা বিশ্বের নিপীড়িত জনগণ এবং সরকারকে আমাদের সাহায্য করার জন্য। কাজেই মুক্তিযুদ্ধ দ্বারা এই বিষয়ে আমরা আবদ্ধ, ঋণে আবদ্ধ। বিশ্বের যেথায় নিপীড়ন চলবে জাতি গোষ্ঠীর বিরুদ্ধে আমরা বলবো, সেখানে আমরা তাকাবো না কে খুশি হবে বা কে না হবে। তবে এর বাইরে আমাদের অবশ্যই কূটনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, বাণিজ্যিকভাবে, অর্থনৈতিকভাবে আমরা সবার সাথে বন্ধুত্ব থাকবে এবং আমাদের দ্বিপাক্ষিক স্বার্থটা ভিত্তি করেই আমাদের সম্পর্কগুলো হবে। অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জনাব ডক্টর মুস্তাক হোসেন, আমাদের সাথে এতক্ষণ যুক্ত থেকে আপনার অত্যন্ত মূল্যবান মতামত এবং রাজনৈতিক বিশ্লেষণ তুলে ধরার জন্য। আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের আজকের পাবলিক টক দেখার জন্য। আবারও দেখা হবে নতুন অতিথি, নতুন বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। সতর্ক থাকুন। শুভরাত্রি।